নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কৃষ্ণা নবম্যাদি কল্পারম্ভ ও বোধন প্রশস্তা। গৌরদেশবাসীগণের জন্য আজ থেকে 3 দিন ধরে অগস্তার্ঘ্য দান। শ্রীযুক্ত জিতরাজ ভক্তিভূষণ মহাশয়ের জন্মতিথি। স্মার্ত মতে আজ আসাম নন্দোৎসব, গোস্বামী মতে আজকে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত আসামে, এবং আজকে বিহারে একটা খুব বড় উৎসব জিতিয়া উৎসব, মানে সন্তানের জয় হোক। জিতিয়া বুঝতেই পাচ্ছেন যে জয় থেকে, সন্তানের যাতে জয় হয় সেই জন্য মায়েরা সারাদিন উপবাস করে থাকেন, অন্য আরো নানান রকম কৃত্য আছে এই সব কিছু। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 29শে ভাদ্র 1432, ইংরেজির 15ই সেপ্টেম্বর 2025, সোমবার, অষ্টমী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:26, সূর্যাস্তের সময় বিকেল 5:40। নক্ষত্র মৃগশিরা। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 11:47 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে পুরোহিত সম্পর্কে বলছিলাম। যে পুরোহিতকে রাজার অভিভাবক হিসেবে মনে করা হতো, সেই পুরোহিতের যে সম্মান সেটা আস্তে 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 কমে আসছে। এই কমে আসার পেছনের কারণ আছে, সেই কারণের কথা তো বলবো নিশ্চয়ই। সেই কারণের ইঙ্গিত রয়েছে মহাভারতের মধ্যেই রয়েছে, মহাভারতের সময় থেকেই কমতে আরম্ভ করেছে, তাই নিয়ে কথাবার্তা বলবো আমরা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। অতঃপর ভগবদ গীতা স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় অনুবাদে। তারপরে তো আপনারা জানেন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো কি করে মানসিক চাপ জয় করতে হয়, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে আমরা এখন উত্তরবঙ্গ ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কোচবিহার জেলা ঘুরে বেড়াচ্ছি। 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন পুরাণ চিরন্তন পুরোহিতের কথা। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এই মহাভারত তো অনেক দিন ধরে লেখা হয়েছিল। ও তো ওই রকম করে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 17 দিন 1 মাস, এই সময়ের মধ্যে তো এত বড় লেখা। সেই রবীন্দ্রনাথের একটি লেখা আছে, আমরা সেই MA পরীক্ষার সময় মুখস্থ করেছিলাম এই ধরনের কথা। একটু আধটু গোলমাল হয়ে যেতে পারে, যে একটি সমগ্র দেশ, একটি সমগ্র যুগ আপনার হৃদয়কে, আপনার অভিজ্ঞতাকে ব্যক্ত করিয়া তাহাকে মানবের চিরন্তন অভিজ্ঞতার সামগ্রী করিয়া তোলে। মানে একটা গোটা দেশ, একটা গোটা যুগ যেন এই মহাভারতটা রচনা করছে। দীর্ঘদিন ধরে নানান সব লোককথা, নানান সব কথা চারপাশে ছড়িয়ে থাকা, সেইগুলো আস্তে 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 জড়ো হয়ে সংহত হতে 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 এই মহাভারতের চেহারা নিয়েছে। যে কোনো সাহিত্য যেটা লিখিত আকারে প্রথমে রচিত হচ্ছে না, সেই রকম সাহিত্য কিন্তু এইভাবেই তৈরি হয়ে ওঠে। তো সেই মহাভারত সেই রকম করে তৈরি হয়ে উঠছে। ফলে এর মধ্যে একটা বড় সময়ের আমার দেশের যে ইতিহাস বলুন, পুরাণ তো বটেই, এবং তার যে যাবতীয় যে চিন্তা ভাবনার জগৎ, সেই জগৎটা প্রকাশিত হচ্ছে এই মহাভারতের মধ্যে। এবং সেখানে দেখুন একটা জায়গায় যেখানে একজন রাজার মেয়ে, একজন পুরোহিতের মেয়ে, সেই পুরোহিতের মেয়েকে বলছে যে তোর বাবা আমার বাবার কাছ থেকে টাকা খায়, সেই জন্য তোদের সংসার প্রতিপালিত হয়।
এইরকম একটা কথা বলছে। তো এই যে রাজার টাকা দেয়, মানে টাকার গুরুত্বটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এইটা মহাভারতের যুগেই তাহলে রাজার জায়গাটা সমাজে পুরোহিতের চেয়ে ওপরে উঠে গেছে। ফলে এইরকম কথাও মহাভারতে আছে যে একজন রাজা 10 জন শ্রোত্রিয় ব্রাহ্মণের সমান। মানে ভেবে দেখুন, মানে একজন রাজা 10 জন ব্রাহ্মণকে প্রতিপালন করতে পারে, এরকম একটা কথা বলা হচ্ছে মহাভারতে। তো যে সমস্ত গ্রন্থ যাদের ব্রাহ্মণ্য গ্রন্থ বলা হয়, এমনকি মহাভারতের মতন যে উদার একটি গ্রন্থ, তার মধ্যেও পুরোহিতের সঙ্গে রাজার যে সম্পর্কের যে নানান রকমের পরত, সেই পরতটা দেখা খুব খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে। আস্তে 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 পুরোহিতের কাজটা কি হয়ে দাঁড়ালো? পুরোহিতের কাজটা হয়ে দাঁড়ালো যে গার্হস্থ্য কাজগুলো যেগুলো আছে, মানে এই জাতকর্ম করা, হ্যাঁ, অন্নপ্রাশন, পৈতে দেওয়া, বিয়ে, শ্রাদ্ধ, মানে যেগুলোকে সংস্কার বলে, 10টা সংস্কারের কথা বলে। তো এই এই কাজগুলো পুরোহিতের কাজ। এই কাজগুলো, যে পুরোহিত রাজার প্রধানমন্ত্রী ছিল, সেই পুরোহিতের কাজ হচ্ছে এইটা। এবং সেটা শুধু রাজার ঘরেই না, সাধারণ মানুষেরও এগুলো দরকার হয়। তো এইটা হয়ে দাঁড়ালো পুরোহিতের কাজ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। যেগুলো বলছিলাম, এর থেকে কি বেরোয়? সেটা হচ্ছে পুরোহিত তোমার পাপ কমিয়ে দেবে, যেটা আমরাও বিশ্বাস করি। তো পুরোহিত তোমার পাপ কমিয়ে দেবে, তোমাকে দেবতার কাছাকাছি নিয়ে যাবে। হ্যাঁ, তো পুরোহিতকে ভক্তি করো, পুরোহিত তোমার মনের মধ্যে ভক্তির বীজ বুনে দেবে। তুই পুরোহিতের সঙ্গে মন্দিরে যাও। এই এই এবং স্ত্রী, শূদ্র, ব্রাহ্মণ্য সংস্কৃতির মধ্যে এই সমস্ত যে খুচখাচ যে ব্যাপারগুলো, এইগুলোই হচ্ছে পুরোহিতের কাজ। এই সামাজিক একটা পরিবর্তন ঘটছে, সেই পরিবর্তনের মধ্যে দিয়ে এইগুলোই পুরোহিতের প্রধান কাজ হয়ে উঠছে। তো মহাভারত গীতার মধ্যে ব্রাহ্মণের ত্যাগ, ব্রাহ্মণের বৈরাগ্য, ব্রাহ্মণের যে আচার আচরণ, চরিত্র, এই সমস্ত নিয়ে বহুবার কথা উঠেছে। তার মধ্যে একদিকে এই যে বৈদিক কৃষ্টির অবনমন ঘটছে, এবং অন্যদিকে এতকালের স্ত্রী, শূদ্র, দ্বিজ বন্ধুদের সামাজিক সংস্কার বা এই সমস্ত ব্যাপার ট্যাপারগুলো, এবং সম্রাট অশোকের যে প্রশাসন, সেই প্রশাসনে পুরোহিত পদের অবলুপ্তি ঘটছে। পুরোহিতকে তার যে সিংহাসন ছিল, যাকে বলতে পারি ব্রাহ্মণ্য সিংহাসন, সেই সিংহাসনের জায়গা থেকে নিচে নামিয়ে আনছে, তার একটা অবক্ষয় ঘটছে। কিন্তু ওই যে ব্রাহ্মণ হচ্ছে সবচেয়ে বড়, ব্রাহ্মণ হচ্ছে সবচেয়ে উঁচু, এই যে মোহটা, এই মোহটা থেকে গেল। ফলে পুরোহিতের পরিবর্তন ঘটলো এই যে আমাদের সাংসারিক যে দরকার, সেই দরকারের সঙ্গে তাল মিলিয়ে। আমি আপনাদের বলছিলাম না যে আমাদের গ্রামের বাড়ির যে কুলপুরোহিত, সেই ছেলেটি কোনো দিক থেকে যে আমার চেয়ে কেন, যারা তার কাছে যায়, পুজো আচ্চার জন্য যায়, ইত্যাদি ইত্যাদি, তাদের চেয়ে পড়াশুনো বলুন, ধী শক্তি বলুন, বা যা কিছু বলুন, সেই সমস্ত দিক দিয়ে উন্নত, এইরকম ভাববার কোনো রকমের কারণ নেই, বরং তাদের চেয়ে অনেকটাই খাটো, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু ওই যে ব্রাহ্মণ, তার ফলে ওই কোনো একটা ওইরকম ধর্মীয় অনুষ্ঠানের পর তাকে প্রণাম করতে হবে, সে এরকম করে হাত তুলে দাঁড়িয়ে রয়েছে। আমি আমার মাকে বলছি, কি ওকে প্রণাম করছো কেন? ও কি? মা বলছে, ওকে প্রণাম করছি না, ওর পৈতেটাকে প্রণাম করছি। এই যে পৈতে, এইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল। মানে একই সঙ্গে পুরোহিতের যে সামাজিক সম্মান, সেইটা কমে গেল, এবং তার পাশাপাশি বেড়ে গেল বা থাকলো ওই যে পৈতের প্রতি একটা সম্মানের বোধ। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো
আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। শেষ করে এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আত্মা ইহার স্বরূপ ও লক্ষ্য। আবার এক সম্প্রদায় মনে করিলেন এইরূপ হওয়া সম্ভব নয়। যদিও আত্মা স্বভাবতই পবিত্র ও পূর্ণ, এই পবিত্রতা ও পূর্ণত্ব সময় সময় যেন সংকুচিত হয়, আবার সময় সময় যেন প্রসারিত হইয়া থাকে। কতকগুলি কাজ এবং চিন্তা যেন আত্মার প্রকৃতিকে সংকুচিত করে, আবার কতকগুলি কাজ এবং চিন্তা যেন তাহার স্বভাবকে পরিস্ফুট ও বিকশিত করে। এই বিষয়টি আরো পরিষ্কার রূপে বিশ্লেষণ করা হইয়াছে। যেসব চিন্তা ও কার্য আত্মার পবিত্রতা ও শক্তি সংকুচিত করে সেগুলি অশুভ, যেসব চিন্তা ও কার্য আত্মার শক্তিকে পরিস্ফুট করে সেইগুলি শুভ। দুইটি মতবাদের মধ্যে পার্থক্য অতি সামান্য। সংকোচন এবং প্রসারণ এই দুইটি শব্দের ব্যাখ্যার উপরেই ইহা নির্ভর করিতেছে। যে মতে আত্মার যন্ত্রস্বরূপ মনের গঠনের উপরেই আত্মার বিকাশের তারতম্য নির্ভর করে, সেই মতটি নিঃসন্দেহে ভালো বলা যাইতে পারে। কিন্তু সংকোচন ও প্রসারণ মতবাদী এই দুইটি শব্দের আশ্রয় লইতে চান। তাহাদের নিকট প্রশ্ন করা কর্তব্য, আত্মার সংকোচন এবং প্রসারণ বলিতে তাহারা কি বুঝিয়া থাকেন? আত্মা চেতন বস্তু, প্রশ্ন করিতে পারো। স্থূল জড় পদার্থ বা সূক্ষ্ম চেতন বস্তু মন সম্পর্কে সংকোচন ও প্রসারণ বলিতে কি বোঝায়? কিন্তু ইহা ছাড়া যাহা জড় নয়, যাহা দেশকালের অতীত, তাহা সম্বন্ধেও এই সংকোচন ও প্রসারণ শব্দ দুইটি কি রূপে প্রযুক্ত হইবে? সুতরাং মনে হয় যে মতবাদে আত্মা সর্বদাই পবিত্র ও পূর্ণ, শুধু মানসিক গঠনের তারতম্য অনুসারে আত্মার প্রতিফলনের তারতম্য ঘটে, সেই মতই অপেক্ষাকৃত ভালো। মনের পরিবর্তনের সঙ্গে ইহার প্রকৃতিও যেন ক্রমশ আরো শুদ্ধ হইতে থাকে এবং আত্মার বিকাশও উন্নততর হয়। যতদিন না মন শুদ্ধ হয়, তাহাতে অন্তর্নিহিত আত্মার সব গুণই পূর্ণ বিকশিত না হয়, ততদিন এরূপ চলিতে থাকে। তারপর আত্মা মুক্ত হয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা ইহার স্বরূপ ও লক্ষ্য। এরপর গান, গানের পর ভগবদ গীতা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণের কথা, অর্জুন আর শ্রীকৃষ্ণ। স্বামী রঙ্গনাথানন্দজি তার অনুবাদে এবং ব্যাখ্যায় ভগবদ গীতাকে প্রকাশ করছেন। শোনাই আপনাদের যতটা পড়েছিলাম তারপর থেকে। গত 1000 বছর ধরে আমরা লক্ষ্য করে আসছি যে ভারতে এই জ্ঞানমার্গ আমাদের সাধারণ মানুষের কাছে সঠিকভাবে বোধগম্য হয়নি। কেবল নেতিবাচক দিকটির উপরই বেশি জোর দেওয়া হয়েছে। তার ফলে আমাদের জনগণ হয়ে পড়েছে আত্মকেন্দ্রিক, নিরীহ, বাহ্য জগতের ঘটনাবলীর ব্যাপারে আগ্রহহীন। এদের মধ্যে কিছুটা উৎসাহহীনতা জেঁকে বসেছে, কারণ এই নিগূঢ় দর্শনকে আয়ত্ত করার মতো আধ্যাত্মিক শক্তি আমাদের ছিল না। এবং প্রায়শই সাধারণ মানুষ শুষ্ক মনোভাবাপন্ন হয়ে পড়ে। আমরা কখনোই দ্বিতীয় অধ্যায়ের যোগের বা বুদ্ধিযোগের পরবর্তী অংশ বুঝতে পারিনি। কিন্তু কর্মজীবনে বেদান্ত সম্বন্ধে গীতার বাণীগুলির সম্যক বোধ এখন আমাদের আসছে। গীতার সামগ্রিক আধ্যাত্মিকতার রূপটি তুলে ধরাই হলো স্বামী বিবেকানন্দের মহান অবদান। কাউকেই বলতে হবে না আমি সংসারী। তুমি কর্মরত হও অথবা নানাভাবে সংসারের কাজে জড়িত হও, তবেই তুমি সংসারী কখনোই নও। তুমি সংসারে আছো কিন্তু সংসারী নও। তোমার স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি সম্বন্ধে তোমার কিছু ধারণা আছে। দিনের পর দিন তুমি সেই ধারণাকে শক্তিশালী করে তুলছ। অতএব আধ্যাত্মিকতাই এর সামগ্রিক রূপ। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি কোনো নর বা নারী আধ্যাত্মিক না হয়, আমি তাকে হিন্দু বলি না। সবকিছুকেই ব্যাপ্ত করে আছে আমাদের আধ্যাত্মিকতা। আধ্যাত্মিক হবার জন্য আমাদের উত্তরকাশী বা ঋষিকেশ যেতে হবে না, মোটেই না। তুমি তোমার গৃহ এবং কর্মস্থলেই আধ্যাত্মিক হয়ে রয়েছ। এটা তোমার উত্তরাধিকার। বিবেকানন্দ বলেন, আত্মা মাত্রই অব্যক্ত ব্রহ্ম।
কেবল এ বিষয়ে প্রত্যেককে জ্ঞাত হতে হবে ও তদনুযায়ী জীবনযাপন করতে হবে, অবশ্য সে যতটা পারে। এই কথাই শ্রীকৃষ্ণ জনে জনে বলেছেন এই অধ্যায়ের মাঝামাঝি 2/40 সংখ্যক শ্লোকে। এই ধর্মের অল্পমাত্র পালনেই মানব মহৎ ভয় থেকে রক্ষা পেতে পারে। শ্রীকৃষ্ণ বলে চলেছেন সেই বিখ্যাত শ্লোক, আমি মূল সংস্কৃতটি পড়ছি না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরে, তেমনি জীবাত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। পরিধানের বস্ত্র যখনই পুরাতন হয়, লোকে সেই পুরাতন বস্ত্র বিনা বাক্যব্যয়েই ফেলে দেয়, অন্য নতুন বস্ত্র গ্রহণ করে। সাধারণত নিজের পরিধেয় বস্ত্র নিয়ে লোকে এইরকমই করে থাকে। ঠিক তেমনি ভাবেই দেহধারী ব্যক্তি জীর্ণ অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হলে, জীবনের কাজে অনুপযুক্ত হলে শরীরটিকে ত্যাগ করে, শান্তভাবে ফেলে দেয় এবং নতুন দেহ গ্রহণ করে কর্মফল ভোগ করবার জন্য, অর্থাৎ অন্য শরীরে প্রবেশ করে। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, তারপরে আবার ভগবদ গীতা। আবার ভগবদ গীতা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ে শোনাচ্ছি ভগবদ গীতা থেকে এবং তার ব্যাখ্যা, স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা। এই হলো মৃত্যু ও পুনর্জন্ম সম্বন্ধে বেদান্তের চমৎকারী ভাবনা। আমি আমার দেহ ত্যাগ করি, এখন আমাদের বোধ হয় আমি দেহ ছিলাম, এখন এই দেহের নাশ হয়েছে। এখানে এই মনোভাব রয়েছে, তাই দেহভিত্তিক জ্ঞানী আমরা বুঝি, কিন্তু যারা উচ্চ আধ্যাত্মিক বোধ সম্পন্ন তারা বোঝেন যে এই দেহ একখণ্ড পুরাতন বস্ত্রের মতো, যা ফেলে দিয়ে আমরা নতুন বস্ত্র পরে থাকি। 4 জুলাই 1902 খ্রিস্টাব্দে রাত্রি 9টার একটু পরেই বিবেকানন্দ যখন কলকাতার কাছে বেলুড় মঠে দেহত্যাগ করেন, স্বামী রামকৃষ্ণানন্দ শশী মহারাজ সেই রাত্রেই মাদ্রাজে একটি স্বপ্ন দেখেন। তিনি শুনতে পান বিবেকানন্দ যেন তাকে বলছেন, শশী শশী, আমি থুথু ফেলার মতো আমার দেহটাকে ত্যাগ করেছি। পরদিন কলকাতা থেকে বিবেকানন্দের দেহত্যাগের সংবাদ বহন করে টেলিগ্রাম এলো। তার মতো নরনারী বলতে পারেন, আমি থুথু ফেলার মতো দেহটাকে ত্যাগ করেছি। অনেকেরই আধ্যাত্মিক জ্ঞান ও অভিজ্ঞতা নেই, তারা মনে করে এই দেহই তাদের সত্তা, এটিকে হারালে তারা দুঃখে অভিভূত হয়। তাই বোঝা যায় যে তারাই যে চিরন্তন আত্মা সে সম্বন্ধে তাদের বোধ আসেনি। কিন্তু এ বিষয়ে সামান্য কিছু অবগতি তাদের আছে। এই সামান্য ধারণা হিন্দু, বৌদ্ধ, জৈন সমাজে ছড়িয়ে আছে। আমরা মৃত্যু সম্বন্ধে কি বলি? আমরা দেহ ত্যাগ করেছি। ভারতে এমনকি অতি সাধারণ লোকের ভাষা হলো শরীর ছোড় দিয়া বা দেহ ছেড়ে দেওয়া হয়েছে। পাশ্চাত্য দেশে অন্যরকম বলে, সেখানে শেখানো হয় দেহই সব। তাই তারা যখন মরে ইংরেজি ভাষায় বলা হয় সে তার আত্মাকে হারিয়েছে, তাই তারা দেহটিকে রক্ষা করে। ভারতে আমরা দেহটিকে রক্ষা করি না, পুড়িয়ে ফেলি যথাসম্ভব তাড়াতাড়ি। অন্য সব দেশে দেহটাকে রক্ষা করে, এমনকি সব রকম ভুলভাল জিনিস তার কাছে রেখে দেওয়া হয়। প্রাচীন মিশরীয় ধর্মে আমরা দেখি মৃত ব্যক্তিদের, বিশেষত ফারাওগণের প্রয়োজনানুরূপ জিনিসপত্র কবরে রাখা হতো, কিন্তু আমরা দেহটিকে পুড়িয়ে ফেলি। যেমন ঈশোপনিষদের ঋষি বলেছিলেন, এই শরীর যা এতদিন আমার জীবনের উদ্দেশ্য পূরণের একটি উত্তম রাসায়নিক গবেষণাগারের কাজ করেছে, তা এখন জীর্ণ, অব্যবহার্য হয়ে পড়েছে। তা ভস্মীভূত হোক, এর উপাদানগুলি নিজ নিজ রাসায়নিক মৌলিক অবস্থায় ফিরে যাক। এই হলো ঈশোপনিষদের ভাষা। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার স্বামী গোকুলানন্দ গানের পর। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাচ্ছি। তার গ্রন্থের নাম মানসিক চাপ জয় করার উপায়।
আর যে অধ্যায়টি থেকে পড়ছি তার নামটি বড় সুন্দর, পূর্ণতার পথে। ক্রমাগত চিন্তা ভাবনা আর মানসিক সঙ্গতির অভাবও সাইকোঅ্যাস্থেনিয়ার ফল। আরেকটি সাধারণ লক্ষণ হচ্ছে অদ্ভুত এক মানসিক খুঁতখুঁতানি, বলতে পারেন সূচিবায়ুগ্রস্ততা। আমি এক মহিলাকে জানি যার ধ্যান করার জন্য বিশেষ একটি আসন রয়েছে। মহিলার অহেতুক ধারণা যে আসনটি জীবাণুতে ঠিক ঠিক করছে এবং হাস্যকর ভাবে অনবরত তার আসনটি তিনি ধুয়ে পরিষ্কার করছেন তো করছেনই। এ ধরনের অস্বাভাবিক উদ্বেগ তো স্পষ্টতই বিকারের পর্যায়ে পড়ে এবং বিষবৎ পরিত্যজ্য এরা। এছাড়াও আরেক ধরনের উদ্বেগ আছে যা খুব স্বাভাবিক ও ক্ষণস্থায়ী। একটা ঘটনা দিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলি। স্বামী বিবেকানন্দের স্পষ্ট ইচ্ছায় ক্যাপ্টেন সেভিয়ার ও তার স্ত্রী হিমালয়ের কোলে মায়াবতী আশ্রম প্রতিষ্ঠা করেন। বেলুড়মঠ থেকে সেখানে দুজন নতুন কর্মীকে পাঠানো হলো, স্বামী বিরজানন্দ ও স্বামী বিমলানন্দ। সঙ্গে গেলেন দুজন ভক্ত। যেদিন তাদের মায়াবতীতে পৌঁছানোর কথা সেদিন ভয়ানক দুর্যোগের ঘনঘটা, আকাশ মেঘাচ্ছন্ন, বাইরে ঝড়ের দাপট। ঘন্টার পর ঘন্টা সেভিয়ার দম্পতি উদ্বেগ আর দুশ্চিন্তায় আকুল। তারপর কিছু মালপত্র নিয়ে চারজনের দুজন যখন মায়াবতীতে পৌঁছলেন তাদের দুশ্চিন্তা কিছুটা কমলো, কিন্তু বাকি দুজন না পৌঁছানো পর্যন্ত তাদের দুশ্চিন্তা পুরোপুরি অপসৃত হলো না। কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে এই উদ্বেগ তো স্বাভাবিক, কিন্তু বিকারময় উদ্বেগের কথা আলাদা। তা মনের মধ্যে সৃষ্টি করে প্রতিকূল পরিস্থিতি, আনে অনাবশ্যক দুশ্চিন্তা। ধীরে ধীরে তা এক অদ্ভুত আবেশ আচ্ছন্নতায় পরিণত হয়, চুরমার হয়ে যায় স্নায়ুগুলো। রোগীর আচরণে নানাবিধ অস্বাভাবিকতা প্রতীয়মান হয়ে ওঠে। শেষ হয়ে যায় ইচ্ছা শক্তি, মনে জাঁকিয়ে বসে হতাশা আর নৈরাশ্য। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন গান, গানের পর আপনাদের চিঠিপত্র। চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠি লিখেছেন অমর নন্দী, রাজারহাট, কলকাতা 135 থেকে। চিঠিটি খুব গুরুত্বপূর্ণ বলে আমার নিজের মনে হয়েছে, সেই জন্য আপনাদের একটু আলাদা মনোযোগ দিয়ে এই চিঠিটি শুনতে বলছি। বিষয়, আপনি বিষয়ের বাইরেও লিখতে বলেন, তাই এই লেখার অবতারণা। 30শে আগস্ট বিশিষ্ট সাহিত্যিক, পরিবেশ ও সমাজকর্মী কমল চক্রবর্তীর তিরোধান দিবসের উদ্দেশ্যে নিবেদিত এই লেখা। এই লেখা আপনাদের মাধ্যমে তার অসংখ্য গুণগ্রাহীর কাছে পৌঁছে গেলে কৃতজ্ঞ থাকব। বৃক্ষ যার দেবতা, মানুষ তার ঈশ্বর। আমার খুব কাছের এক কর্মযোগী মানুষের কথা আজ জানাচ্ছি। পরিবেশ কর্মী তথা সাহিত্যিক কমল চক্রবর্তী টেলকোর নিশ্চিন্ত চাকরি ছেড়ে 1996 সালের 1 সেপ্টেম্বর গড়ে তুললেন ভালো পাহাড়। নিরন্তর কষ্ট আর অসম্ভবের মেলবন্ধন ঘটিয়ে পুরুলিয়ার রুখা সুখা ডাঙর জমিতে এক একটা করে গাছ লাগিয়ে তৈরি করলেন ভালো পাহাড়। কয়েকজন বন্ধুকে নিয়ে বান্দোয়ানের ডাঙর জুড়িতে 80 বিঘে জমি কিনে আকাশমণি, গামহার, অমলতাস, রুদ্রপলাশ, জারুল বসিয়ে বৃক্ষ মানব কমল চক্রবর্তী জল সিঞ্চন করে তাদের বড় করে তুললেন। এইভাবে লক্ষ গাছের অরণ্য গড়ে উঠল। পাখিরা, বুনো খরগোশ, বনতিতির, কাঠবিড়ালিরা খুঁজে পেল তাদের নিশ্চিন্ত ঠিকানা। এরপর রেইন হারভেস্টিং করে পুকুর থেকে জল নিয়ে ধান চাষ থেকে সবজির ফলন শুরু হলো। ডাঙর জুড়ি, কুচিয়া, দুয়ারসিনীর মানুষেরা হাত লাগালো এই কর্মযজ্ঞে। 2004 সালে গড়ে উঠল ভালো পাহাড় স্কুল। আশেপাশের গ্রামের প্রায় 200 ছাত্রছাত্রী এলো। পড়াশোনার সাথে সাথে তাদের পেট ভরে গরম ভাতও জুটল। গড়ে উঠল ভালো পাহাড় স্বাস্থ্য কেন্দ্র। আশপাশের সমস্ত আদিবাসী গ্রামের সোরেন, মুর্মু, হেমব্রমরা চিকিৎসার সুযোগ পেল। সাথে চলল তার নিরলস সাহিত্যকর্ম। কৌরব পত্রিকার সম্পাদনার সাথে সাথে লিখে চললেন একের পর এক উপন্যাস আর কাব্যগ্রন্থ। ব্রহ্মভাগবত পুরাণ লিখে 2012 সালে পেলেন সাহিত্যে বঙ্কিম পুরস্কার। 2024 সালে 30শে আগস্ট ভালো পাহাড়ের ভালো মানুষটি চলে গেলেন চিরদিনের মতো। তবে বলে গেলেন,
বৃক্ষ সৃজিত আমাদের শরীর, তাই যিশু মোজেস বা কৃষ্ণকে পূজা না করলেও চলবে, কিন্তু বৃক্ষকে বন্দনা না করলে, না ভালোবাসলে মনুষ্য সমাজ শেষ হয়ে যাবে। সুতরাং প্রথম ও শেষ অনিবার্য এই বৃক্ষকে রক্ষা করো। তাই প্রার্থনা, ভালো থাকুক তার সাধের ভালো পাহাড়। অমর নন্দী, রাজারহাট, কলকাতা 135। মানে এই যে চিঠিটা, এই চিঠিটা যে কারণে আমি খুব গুরুত্ব দিয়ে পড়ে শোনালাম আপনাদের, তার মধ্যে একটা তো নিশ্চয়ই গাছপালা, গাছ থেকে আমাদের জন্ম, গাছকে বাঁচিয়ে রাখতে হবে, এইরকম একটা কথা বলছে নিশ্চয়ই, সে তো আমরা জানি। কিন্তু যেটা আমরা সম্ভবত জানি না সেটা হচ্ছে যে একজন মানুষ, তিনি তো সাধারণভাবে সাহিত্যিক, একজন সাহিত্যিক বললে আমরা একরকম করে একটা বুঝি। রবীন্দ্রনাথকে বাদ দিন, রবীন্দ্রনাথ অজস্র নানান রকম কাজ করেছেন, তার মধ্যে এই যে গাছপালা সংক্রান্ত যে কাজ, মানুষের মনে গাছপালা নিয়ে আগ্রহ উদ্দীপনা জাগিয়ে তোলাও আছে। কিন্তু তার বাইরেও একজন মানুষ এতগুলো কাজ করতে পারেন। আমরা যারা বলি যে না ও পারবো না, আমি কি করে পারবো, আমার দ্বারা কি করে সম্ভব, আমরা সকলেই বলি, আমি নিজেকে বাদ দিচ্ছি না। কিন্তু তাদের সামনে কমল চক্রবর্তী একটা উদাহরণ, যে একজন মানুষ যদি অন্য সমস্তটা বাদ দিয়ে সাধনার মতন করে, মানে এটা তো সাধনাই, এটা তো ধ্যান, যদি একটা কাজ করতে পারেন তাহলে তার ফলে তিনি কি কাণ্ড ঘটিয়ে দিতে পারেন সেইটা বুঝতে পারা যায় মানুষটিকে দেখে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো আপনাদের চিঠিপত্র। এবারে বাইরে দূরে শুনছেন শরণাগত, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমরা নতুন একটি মন্দিরের দিকে যাব এবার, কোচবিহারের সিদ্ধানাথ শিব মন্দির। সিদ্ধানাথ শিব মন্দির, শিবের মন্দির তো বটেই, সেই সঙ্গে সঙ্গে এখানকার যে বৌদ্ধ, হিন্দু নানান রকমের সংস্কৃতি, তার একটা মেলবন্ধন ঘটেছে এই মন্দিরের যে স্থাপত্য সেখানে, এবং কোথাও একটা ইসলামী যে স্থাপত্যের ধরন, সেই স্থাপত্যের ধরন এর মধ্যে মিশে গেছে। অর্থাৎ মানে সর্বধর্ম সমন্বয় তো কেবলমাত্র মুখের কথায় হয় না, কেবলমাত্র মেশামেশিতেও হয় না, তার সঙ্গে সঙ্গে মানুষের যে প্রকাশগুলো, শিল্পের মধ্যে দিয়ে যে প্রকাশটা ঘটে, সেই প্রকাশের মধ্যেও কিন্তু এই মেলবন্ধনটা ঘটতে পারে। সর্বধর্মের সমন্বয়, সর্বজাতির সমন্বয়, সর্ববর্ণের সমন্বয়, সর্বমানবের সমন্বয়। তো আমরা বলেছিলাম যে রাজা উপেন্দ্র নারায়ণ তিনি এই মন্দিরটা তৈরি করেছিলেন, এবং এই মন্দিরটা পরবর্তীকালে রাজা হরেন্দ্র নারায়ণ এবং তার ছেলে শিবেন্দ্র নারায়ণ, তারা দুজনে এই মন্দিরটা ভেঙে চুরে গিয়েছিল, সেগুলো সংস্কার করেন। ফলে আমরা এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছি, সেই মন্দিরটা বস্তুতপক্ষে কোন সময়কার মন্দির সেটা বার করা খুব মুশকিল। এই মন্দিরের যে আকারটা, সেটা হচ্ছে একটা পঞ্চরত্ন শৈলী আকার। মোটামুটি ভাবে 1799 থেকে 1883 মধ্যে এই মন্দিরটা তৈরি হয়েছিল, এই রকমটা ধরা যায়। শুনছেন সিদ্ধানাথ শিব মন্দিরের কথা কোচবিহারের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমরা নতুন একটি মন্দিরের দিকে যাব এবার, কোচবিহারের সিদ্ধানাথ শিব মন্দির। সিদ্ধানাথ শিব মন্দির, শিবের মন্দির তো বটেই, সেই সঙ্গে সঙ্গে এখানকার যে বৌদ্ধ, হিন্দু নানান রকমের সংস্কৃতি, তার একটা মেলবন্ধন ঘটেছে এই মন্দিরের যে স্থাপত্য সেখানে, এবং কোথাও একটা ইসলামী যে স্থাপত্যের ধরন, সেই স্থাপত্যের ধরন এর মধ্যে মিশে গেছে। অর্থাৎ মানে সর্বধর্ম সমন্বয় তো কেবলমাত্র মুখের কথায় হয় না, কেবলমাত্র মেশামেশিতেও হয় না, তার সঙ্গে সঙ্গে মানুষের যে প্রকাশগুলো, শিল্পের মধ্যে দিয়ে যে প্রকাশটা ঘটে,
সেই প্রকাশের মধ্যেও কিন্তু এই মেলবন্ধনটা ঘটতে পারে। সর্বধর্মের সমন্বয়, সর্বজাতির সমন্বয়, সর্ববর্ণের সমন্বয়, সর্বমানবের সমন্বয়। তো আমরা বলেছিলাম যে রাজা উপেন্দ্র নারায়ণ তিনি এই মন্দিরটা তৈরি করেছিলেন এবং এই মন্দিরটা পরবর্তীকালে রাজা হরেন্দ্র নারায়ণ এবং তার ছেলে শিবেন্দ্র নারায়ণ তারা দুজনে এই মন্দিরটা ভেঙে চলে গিয়েছিল, সেগুলো সংস্কার করেন। ফলে আমরা এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছি সেই মন্দিরটা বস্তুতপক্ষে কোন সময়কার মন্দির সেটা বার করা খুব মুশকিল। এই মন্দিরের যে আকারটা সেটা হচ্ছে একটা পঞ্চরত্ন শৈলী আকার। মোটামুটি ভাবে 1799 থেকে 1883 মধ্যে এই মন্দিরটা তৈরি হয়েছিল, এই রকমটা ধরা যায়। শুনছেন সিদ্ধানাথ শিব মন্দিরের কথা কোচবিহারের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কৃষ্ণা নবম্যাদি কল্পারম্ভ ও বোধন প্রশস্তা। গৌরদেশবাসীগণের জন্য আজ থেকে 3 দিন ধরে অগস্তার্ঘ্য দান। শ্রীযুক্ত জিতরাজ ভক্তিভূষণ মহাশয়ের জন্মতিথি। স্মার্ত মতে আজ আসাম নন্দোৎসব। গোস্বামী মতে আজকে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত আসামে, এবং আজকে বিহারে একটা খুব বড় উৎসব জিতিয়া উৎসব, মানে সন্তানের জয় হোক। জিতিয়া বুঝতেই পাচ্ছেন যে জয় থেকে, সন্তানের যাতে জয় হয় সেই জন্য মায়েরা সারাদিন উপবাস করে থাকেন, অন্য আরো নানান রকম কৃত্য আছে এই সব কিছু। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 29শে ভাদ্র 1432, ইংরেজির 15ই সেপ্টেম্বর 2025, সোমবার, অষ্টমী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:26, সূর্যাস্তের সময় বিকেল 5:40। নক্ষত্র মৃগশিরা। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 11:47 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে পুরোহিত সম্পর্কে বলছিলাম। যে পুরোহিতকে রাজার অভিভাবক হিসেবে মনে করা হতো, সেই পুরোহিতের যে সম্মান সেটা আস্তে 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 কমে আসছে। এই কমে আসার পেছনের কারণ আছে, সেই কারণের কথা তো বলবো নিশ্চয়ই। সেই কারণের ইঙ্গিত রয়েছে মহাভারতের মধ্যেই রয়েছে, মহাভারতের সময় থেকেই কমতে আরম্ভ করেছে, তাই নিয়ে কথাবার্তা বলবো আমরা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। অতঃপর ভগবদ গীতা স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় অনুবাদে। তারপরে তো আপনারা জানেন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো কি করে মানসিক চাপ জয় করতে হয়, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে আমরা এখন উত্তরবঙ্গ ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কোচবিহার জেলা ঘুরে বেড়াচ্ছি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন পুরাণ চিরন্তন পুরোহিতের কথা। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এই মহাভারত তো অনেক দিন ধরে লেখা হয়েছিল। ও তো ওই রকম করে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 17 দিন 1 মাস এই সময়ের মধ্যে তো এত বড় লেখা। সেই রবীন্দ্রনাথের একটি লেখা আছে
আমরা সেই MA পরীক্ষার সময় মুখস্থ করেছিলাম এই ধরনের কথা, একটু একটু গোলমাল হয়ে যেতে পারে, যে একটি সমগ্র দেশ, একটি সমগ্র যুগ আপনার হৃদয়